ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো। ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনও বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল, তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা। ইরান বলেছে, আর কোনো আক্রমণ হলে তারা শক্ত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে এই নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়। ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনও নিজেই বলেছেন, ইরান দুর্বল হতে পারে, কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে, কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক। কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না। ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো। ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনও বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল, তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা।
ইরান বলেছে আর কোনো আক্রমণ হলে তারা শক্ত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে এই নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়। ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনেও নিজেই বলেছেন ইরান দুর্বল হতে পারে, কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক। কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের 25 বছরের কৌশলগত চুক্তি। 2022 এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। 2, রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল রাশিয়া ইরানকে 48টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহুমেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতি যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে?
নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে। আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে। এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে। বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান্দ ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা 14 দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম 2018 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব, নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিত শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত UAV প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে। মোহাজের 6 এবং মোহাজের 10 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে। মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন। এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে। জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ধাক্কা। ন্যাটোর মিত্র তুরস্কের সঙ্গে ইরানের বড় গ্যাস চুক্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়ল। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, তবুও তারা ইরানের সঙ্গে গ্যাস রপ্তানি চুক্তি নবায়ন করতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই আলোচনা চলছে। এতে ইরান আবার প্রমাণ করল যে তারা বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থানে আছে। এই চুক্তি ট্রাম্প প্রশাসন এবং ইউরোপের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকলেও তুরস্কের জন্য ইরান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী থাকবে। তুরস্কের বাড়তি জ্বালানি চাহিদা ইরান নিয়মিতভাবে পূরণ করতে চায়।
তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। সেখানে তারা জ্বালানি সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন। ইরান এখন তুরস্ককে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস দেয়। দুই দেশের মধ্যে 25 বছরের গ্যাস চুক্তি আছে। এটি 2026 সালের মাঝামাঝি শেষ হবে। তুরস্ক আরও বেশি গ্যাস চায়। তাদের অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বাড়ছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। ইরান ও তুরস্ক বাণিজ্য বাধা কমাতে একমত হয়েছে। বিনিয়োগ বাড়াতেও তারা সম্মত হয়েছে। দুই দেশের মন্ত্রীরা দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। ইরান যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায়। তারা নতুন সীমান্ত ক্রসিং খোলারও কথা বলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, দুই দেশের বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো দরকার। তারা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন। এর মধ্যে ছিল ফিলিস্তিন সংকটও। ফিদান বলেন, তুরস্ক শান্তিপূর্ণভাবে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান চায়। তিনি ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান করেন। তিনি বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বজায় রাখতে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশ বাণিজ্য বাধা কমাচ্ছে। তারা সহযোগিতা কাউন্সিলের বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে। ফিদানের সফর ছিল নবম সহযোগিতা কাউন্সিল বৈঠকের আগে। লক্ষ্য হল দুই দেশের বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করা। নিরাপত্তা সহযোগিতাও বাড়ানো হবে। ফিলিস্তিন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আরাকচি বলেন, ফিলিস্তিনের ইস্যু এবং গাজার মানুষের উপর হত্যাকাণ্ড বন্ধ করতে যৌথ সহযোগিতা জরুরি। গাজায় বারবার যুদ্ধবিরতি ভাঙা এবং লেবানন ও সিরিয়ায় হামলা দেখায় যে জায়নবাদী শাসনের বড় পরিকল্পনা আছে। তারা অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, সিরিয়ার শান্তি ও নিরাপত্তা তার ভূখণ্ড রক্ষার সঙ্গে সম্পর্কিত। সিরিয়ার সবচেয়ে বড় হুমকি আসে জায়নবাদী শাসন ইসরায়েল থেকে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব। তিনি পিকেকে নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসমুক্ত তুরস্কের ধারণাকে সমর্থন করেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়তে সব সন্ত্রাসী গোষ্ঠী ভেঙে দিতে হবে। ইরান তুরস্ক নেতাদের বৈঠক, ইসরায়েলের কড়া আলোচনা, নতুন জোটে কাঁপছে নেতানিয়াহু ট্রাম্প। ইরান ও তুরস্কের নেতারা মিলিত হয়েছেন। তারা আলোচনা করেছেন ইসরায়েলের বিস্তারণবাদ নিয়ে। এই আলোচনা শুধু কূটনীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। ইরান জোর দিচ্ছে মুসলিম ঐক্যের ওপর। একটি নতুন মধ্যপ্রাচ্যের উত্থান দেখছে তেহরান। এটি এক বড় সংকেত। এটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য অস্বস্তিকর বাস্তবতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এটি শুধু আহ্বান নয়, ঐতিহাসিক ঘোষণাও বটে। ইরান, তুরস্ক, সৌদি সবাই এখন সম্পর্ক প্রসারিত করছে। এই নতুন জোট নেতানিয়াহু ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ইরান চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্টাইলে সহযোগিতার জন্য। মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও একক কণ্ঠের কথা বলছে তেহরান। এমন এক জোট যা বহিরাগত শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, যদি মুসলিম জাতিগুলো এক ইচ্ছা শক্তির ছায়ায় এগোয়, কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। এটাই তার দৃষ্টিভঙ্গি। এটাই ইরানের নতুন রাজনৈতিক দর্শন। পেজেশকিয়ান বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ভুল নীতি অঞ্চল থেকে দূর করা এবং মুসলিম দেশগুলোর অগ্রগতি রক্ষা করা। তার দাবি, অঞ্চলের সংকটগুলো ষড়যন্ত্র থেকে জন্ম নেয়। ইচ্ছাকৃত বিভাজনের জন্ম দেয় বহিরাগত শক্তি। তিনি ইউরোপের উদাহরণ দেন, যেখানে শতাব্দীর সংঘাত পেরিয়ে তারা একত্র হয়েছে। তিনি মুসলিম দেশগুলিকে একই পথে হাঁটার আহ্বান জানান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের বিস্তারণবাদী আলোচনা সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বলেন, তুরস্ক ও ইরান দুই শক্তিশালী দেশ। তারা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলের আগ্রাসন, পারমাণবিক আলোচনা সব নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক বিস্তারী অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। তাদের লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ধরে রাখা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। ইরান তুরস্ক সম্পর্ক জটিল হলেও আজ তারা একে অপরের প্রয়োজন বোধ করছে। সিরিয়া ও ককেসাস নিয়ে অতীতে তারা প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন তারা অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে। এদিকে সৌদি আরবও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। 30 নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাফি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে।
ইসরায়েল লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়ে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বলেন, অঞ্চলের দেশগুলোর দায়িত্ব হলো ইসরায়েলের আগ্রাসন থামানো। এই তিন শক্তি ইরান, তুরস্ক, সৌদি এখন একে অপরের কাছাকাছি। গাজার নড়বড়ে যুদ্ধবিরতির মাঝে তারা নতুন পথ খুঁজছে। একই সময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। তেহরান হয়তো এই নতুন সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে। সৌদি ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরান নিজেকে ইসলামী জোটের কেন্দ্রে বসাতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এটি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরান নতুন শক্তির কেন্দ্রে উঠে আসছে। মধ্যপ্রাচ্য আবারও নতুন এক যুগের দরজায় দাঁড়িয়ে। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে, নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে, প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি। আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে, ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে।
তিনি জানান 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায় হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল। তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে। বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন, আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। তেল ও সিংহাসনের দ্বৈরথ। খোমেনির ছায়া পেরিয়ে খামেনি। ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো। এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি। ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হলো না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব।
কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়, কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না।